আপনি যদি এই মুহূর্তে এই 14 Pro কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এই 70,000 টাকা বাজারে এই 14 Proটা কেমন হবে। তার উপরে এটার মধ্যে আমি iOS 26 এর লেটেস্ট সফটওয়্যার আপডেট দিয়েছি এবং আপডেট দেওয়ার পরে কিছু টুকটাক প্রবলেম খুঁজে পেয়েছি। কি প্রবলেম খুঁজে পেয়েছি আর এই মুহূর্তে আপনি যদি 14 Pro কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এইটা আপনার জন্য একটা পারফেক্ট ভিডিও। iPhone 14 Pro এর ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ iPhone 11 Pro থেকে শুরু করে iPhone 16 Pro পর্যন্ত তারা ডিজাইন একদমই সিমিলার রেখেছে। কিছুটা পরিবর্তন এনেছে, যেগুলো হচ্ছে যেরকম অ্যাকশন বাটন অ্যাড করেছিল এবং ক্যামেরা কন্ট্রোল বাটন অ্যাড করেছে। এই চেঞ্জেসগুলো ছাড়া কিন্তু ডিজাইন একদমই সিমিলার রয়েছে এবং বিল্ড কোয়ালিটিতে কিছু চেঞ্জেস এসেছে, যেরকম হচ্ছে iPhone 14 এবং 14 Pro ম্যাক্সই কিন্তু লাস্ট স্টেনলেস স্টিলের যে ডিভাইসগুলো ছিল সেগুলো ছিল। তার পরবর্তীতে গিয়ে তারা কিন্তু টাইটেনিয়াম ইউজ করেছে 2 বছর এবং পরবর্তীতে আবারও কিন্তু তারা অ্যালুমিনিয়ামে শিফট করেছে। তো সেই জায়গায় এইটার বিল্ড কোয়ালিটি আমার কাছে স্টিল নাও যে অ্যালুমিনিয়াম রয়েছে কিংবা টাইটেনিয়াম রয়েছে সেইগুলো থেকেও বেশি প্রিমিয়াম লাগে এবং সাইড থেকে দেখতে আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লাগে হচ্ছে এই 14 Pro কিংবা 14 Pro ম্যাক্সগুলো। আপনাদের কাছে কেমন লাগে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আপনি যদি এই মুহূর্তে এই 14 Proটা কিনতে চান অথবা যে কোনো ইউজড আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে, কারণ গ্যাজেটম্যানের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি এই ধরনের আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন তাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে অলরেডি হয়তো আপনি যদি আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে থাকেন তাহলে খুব ভালো করে জেনে গেছেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এই 3 বছর পুরাতন 14 Pro এর ডিসপ্লের দিকে যদি তাকান তাহলে এই ডিসপ্লেটাকে দেখে কোনো অবস্থাতেই ব্যাকডেটেড মনে হবে না। এর কারণ হচ্ছে এই ডিসপ্লের উপরের দিকে যে বিশাল বড় নচটা থাকতেছে, ডাইনামিক আইল্যান্ড যেটাকে বলা হচ্ছে, সেই সেম ডাইনামিক আইল্যান্ড কিন্তু এখন পর্যন্ত যেই লেটেস্ট আইফোন রয়েছে 17 Pro কিংবা Pro Max সেগুলোতে কিন্তু সেম ডাইনামিক আইল্যান্ডই ইউজ করা হচ্ছে। যদিও কিনা এখন 17 Pro যেটা রয়েছে সেইটার ডিসপ্লে সাইজ বড় হয়েছে, যেমন হচ্ছে এখন 6.3 ইঞ্চি হচ্ছে তারা প্রো সিরিজে ইউজ করতেছে এবং এই 14 Proতে কিন্তু 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হচ্ছে। আপনি যদি সাইড বাই সাইড লেটেস্ট যে আইফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ডিসপ্লের চারপাশে চেইন বেজেলটার মধ্যে ডিফারেন্স এসেছে। যেরকম এই 14 Pro চেইন বেজেলটা মোটামুটি ভালোই মোটা বলা চলে, কিন্তু 16 Pro অথবা 17 Pro Max যদি আপনি হাতে নেন তখন আপনার কাছে মনে হবে যে শুধুমাত্র ডিসপ্লেটাই আপনি হাতে ধরে বসে আছেন, কারণ সেটার চেইন বেজেলটা এত বেশি ন্যারো করা হয়েছে। এই ধরনের ইউজড আইফোন কিনেন কিংবা অ্যান্ড্রয়েড ফোন কিনেন, এখন সবাই টেনশনে থাকে হচ্ছে ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন অথবা পিঙ্ক লাইন পড়বে কিনা বা ডিসপ্লেটা গ্রিন হয়ে যাবে কিনা। এই 14 Proর মধ্যে গ্রিন লাইনের ইস্যু টুকটাক আছে, গ্রিন লাইন না, আইফোনে তো আর গ্রিন লাইন কমই পড়ে, দেখা যায় টোটালি ডিসপ্লেটা গ্রিন হয়ে যায় অথবা পিঙ্ক হয়ে যায়। তো সেই জায়গায় 14 Proটা এই জায়গায় মোটামুটি সেফ বলা চলে। যেমন 13 Pro এবং 13 Pro Maxের যেই পরিমাণে ডিসপ্লে রিলেটেড প্রবলেম ছিল সেটা কিন্তু অনেকটাই তারা সলভ করেছে এই 14 Proতে এসে। তো আপনি যদি এই 14 Pro কেনার কথা চিন্তা করেন তাহলে ডিসপ্লে নিয়ে খুব বেশি একটা টেনশন করার দরকার নেই। অ্যাপেল 2022 সালে এই 14 Proটা মার্কেটে আনে এবং কয়েকদিন পরেই কিন্তু 2026 সাল চলে আসতে যাচ্ছে। তো এত বছর পরে এসে এটার পারফরমেন্সের কি অবস্থা? আপনারা হয়তো অলরেডি সবাই জানেন যে অ্যাপেলের পারফরমেন্স কতদিন পর্যন্ত ভালো থাকে। এই সময়ে এসে এখন অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে iPhone XS এবং iPhone 11 ইউজ করতেছে এবং সেগুলো বাটার স্মুথলি চলতেছে। পারফরমেন্স ভালো এর মানে এই না যে আপনি এটার মধ্যে ধুমায় গেমিং করতে পারবেন। যারা হচ্ছে গেমার রয়েছেন স্পেশালি তাদেরকে আমি এই 14 Pro কখনোই সাজেস্ট করবো না। এক তো হচ্ছে এটার স্ক্রিন একটা 6.1 ইঞ্চির পিচ স্ক্রিন, তার উপর এটার ব্যাটারির যে অবস্থা, আপনি গেমিং করে কখনোই শান্তি পাবেন না। গেমারদের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করবো যে আসলে আইফোন দিয়ে কোনটার মধ্যে আপনি গেমিং ভালো করতে পারবেন। এই বাজেটে আপনি 13 Pro Max পেয়ে যাবেন, সেটাতে কিন্তু গেমিং ভালো করা যায়। বাট 13 Pro Max এর ডিসপ্লের মধ্যে যে প্রবলেম হয় সেটা আপনারা অলরেডি সবাই জানেন। এটার পারফরমেন্স এখন পর্যন্ত বাটার স্মুথলি ছিল। আমি রেগুলার লাইফে যে অ্যাপগুলো ইউজ করে থাকি, নর্মালি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুকটাক হেভি যে অ্যাপগুলো রয়েছে সেগুলো একদমই স্মুথলি চলতেছিল। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু আমি iOS 26.1 এর যে লেটেস্ট সফটওয়্যারটা রয়েছে সেটার আপডেট দিয়েছি এবং আপডেট দেওয়ার পরে খুব বেশি একটা প্রবলেম কিন্তু খুঁজে পাই নাই এবং ডিসপ্লেটাও কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, ডিসপ্লেতে কোনো প্রবলেম হয় নাই। তো যারা পারফরমেন্স নিয়ে টেনশন করতেছেন এই 14 Pro নিলে একবার আপনাকে পারফরমেন্স নিয়ে টেনশন করতে হবে না। যদি কিনা আপনি শুধুমাত্র গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ভিন্ন কিছু চিন্তা করতে হবে। আর যদি আপনি অ্যান্ড্রয়েডে শিফট করতে চান তাহলে তো আর হয়তো নতুন করে বলে দেওয়ার কিছুই নেই। আর এই ধরনের ইউজড 14 Pro যারা কিনবে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় তারা ক্যামেরার জন্যই কিন্তু কিনবে এবং এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু এই 14 Pro দিয়ে রেকর্ড হচ্ছে। আর 14 Pro দিয়ে কিন্তু সিনেম্যাটিক মোডে দেখা যায় 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায়। আর সেই ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু স্যাম্পল হিসেবে বুঝে যাচ্ছেন। এটার মধ্যে মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং অ্যাপেল কিন্তু প্রথমবার হচ্ছে যে তারা 12 মেগাপিক্সেল ছেড়ে এসে 48 মেগাপিক্সেল ইউজ করেছিল এই 14 Pro এবং 14 Pro Max এর মধ্যে। দেখা যাচ্ছে যে এই 14 Pro এর যে 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি আপগ্রেড এসেছে। যেমন আপনি যদি লো লাইটে পিকচার তোলেন কিংবা ডে লাইটে তুলেন দেখবেন যে ডিটেল এবং শার্পনেসের পরিমাণটা কিন্তু আগের থেকে অনেক বেশি। ইভেন ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও কিন্তু বিশাল চেঞ্জ আসছে এবং দেখা যায় ডাইনামিক রেঞ্জ কিন্তু ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো লাগার কথা এবং আইফোন কিন্তু আগে থেকেই ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যে এটার মেইন লেন্সটাকে এখন ডিজিটালি জুম করে কিন্তু আপনি 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন এবং যেহেতু এটার মধ্যে 3x এর একটা টেলিফোটো লেন্স রয়েছে সেই লেন্স দিয়ে তো অবশ্যই পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এর প্রত্যেকটা লেন্সের পিকচার আমার কাছে অসাধারণ লেগেছে। এই প্রাইস রেঞ্জে 70,000 টাকা
প্রাইস রেঞ্জে যদি আপনি আইফোন কিনতে চান তাহলে 13 প্রো ম্যাক্সকে স্কিপ করে ক্যামেরার জন্য অবশ্যই এই 14 প্রোটাই নেওয়া উচিত, কারণ হচ্ছে এই 14 প্রো এর ক্যামেরা 13 প্রো ম্যাক্স থেকে মাছ মোর বেটার। তারপর যদি আপনি এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু এই জায়গায় আপনি 3টা ফোকাল লেন্থ পাবেন, যেমন 1x 2x এবং 3x এ কিন্তু আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারতেছেন। যেহেতু এর মধ্যে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে, যার কারণে আমি খুব বেশি একটা 1x এবং 2x এর ছবি তুলি নাই, মানে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমি 3xটা ইউজ করেছি এবং এটার আউটপুট নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট আইফোনের এইচডি টেক নিয়ে বরাবরই আমি কমপ্লেন করি এবং ম্যাক্সিমাম টেক রিভিউয়ার কিংবা ক্যামেরা ইনথুজিয়াস্ট যারা বলেন যে সবাই কিন্তু এটা নিয়ে কমপ্লেন করে, দেখা যায় যে স্যামসাংয়ের এইচডি কিন্তু এটা থেকে অনেক বেশি ভালো হয়ে থাকে। তো সেই জায়গায় শুধুমাত্র পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এটাকে সাজেস্ট করা যায় না। যারা একদমই ডেডিকেটেডলি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন তাদেরকে বলবো যে এটাকে স্কিপ করে আপনি স্যামসাংয়ে শিফট হতে পারেন। যদি চিন্তা করেন যে পোর্ট্রেট ফটোগ্রাফির পাশাপাশি আপনার ভিডিওগ্রাফিটাও প্রায়োরিটি রয়েছে, আপনি ভিডিওগ্রাফি করতে চান, তাহলে এই 14 প্রোটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আর ভিডিও নিয়ে নতুন করে বলার কিছু নাই, আপনারা অলরেডি এটার ভিডিও স্যাম্পল কিন্তু পেয়ে গেছেন। পারফরমেন্স নিয়ে যখন কথা বলতেছিলাম তখন গেমারদেরকে এই ফোন থেকে দূরে থাকার জন্য বলতেছিলাম শুধুমাত্র ব্যাটারির কারণে। এইটা এত দামি একটা ফোন, লাখ টাকার ফোন এক সময়ের, সেটার মধ্যে মাত্র 3200 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, যেই জায়গায় এখন মাত্র 20,000 টাকা দিয়ে একটা ফোন যদি আপনি কিনেন সেটার মধ্যে 7000 কিংবা 8000 mAh ব্যাটারি দেয়। তো সেই জায়গায় যখন আপনি আইফোনকে কম্পেয়ার করবেন তখন এটার ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা আহামরি ভালো ছিল না। আমার হাতে যে ফোনটা রয়েছে এটা স্ক্রিন অন টাইম আমি অ্যাভারেজে 5 ঘন্টার মতো পাচ্ছিলাম এবং এইটাও খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, 10 5 ঘন্টা পাচ্ছিলাম। এবং এটার ব্যাটারি হেলথটা যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু 85% ব্যাটারি হেলথ এখন পর্যন্ত আছে, তারপরেও ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা ভালো দিচ্ছে না। আর এই সময় এসে যদি আপনি 14 প্রো কেনার সময় ব্যাটারি হেলথ খোঁজেন যে 95% কিংবা 95%-এরও উপরে, তাহলে আপনি ঠকে যাবেন মোটামুটি ক্লিয়ারলি বলাই চলে, কারণ হচ্ছে সেগুলো ব্যাটারি বুস্ট করা থাকবে অথবা ব্যাটারি চেঞ্জ করা থাকার চান্স কিন্তু অনেক বেশি। যার কারণে যারা 14 প্রো কেনার জন্য ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছেন তাদেরকে বলবো যে আপনি সাথে একটা পাওয়ার ব্যাংক কিনে ফেলেন, যদি আপনি আউটডোরে প্রচুর পরিমাণে ভিডিও করতে চান, ছবি তুলতে চান, কিংবা আউটডোরে প্রচুর ঘোরাঘুরি করেন, মানে সারাদিনও বাসায় আসেন না, রাতে 10টার পর হচ্ছে বাসায় আসেন, তো এই ধরনের পাবলিকদের জন্য অবশ্যই একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে যদি কিনা আপনি 14 প্রো কিনেন। এটার ব্যাটারি ব্যাকআপ ছাড়া এটা এখন যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে কমপ্লেন করার সুযোগ একটাও নাই, মানে খুব বেশি একটা সুযোগ আমি পাই নাই, অ্যাটলিস্ট আইফোনের কথা যদি আপনি চিন্তা করতে চান। আবার এটার সাথে যদি আপনি অ্যান্ড্রয়েড কিনে কম্পেয়ার করেন তাহলে হয়তো বা অনেক কিছু শুরু হয়ে যাবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে কথা বলবো। এবং আপনারা পরবর্তীতে কোন ফোন নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।